দর্শক মণ্ডলী, আমরা আজ এমন একজন ব্যক্তিত্বের সাথে কথা বলছি যিনি বাংলাদেশের শ্রমিক আন্দোলনে জীবন্ত কিংবদন্তি, বাংলাদেশ জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি, আরএনজি সেক্টরের পরীক্ষিত শ্রমিক নেতা এবং বাংলাদেশের অনানুষ্ঠানিক খাতের সকল শ্রমিক সেক্টরের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আবুল হুসাইনের সাথে আমরা বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আবুল হোসেন ভাইকে শ্রমিক সেক্টরের বর্তমান অবস্থা নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। বাংলাদেশের শ্রমিক শ্রেণীর অবস্থা যে কোনো সময়ের জন্য এখন খারাপ। আমরা ৭১ যখন যুদ্ধ করেছিলাম তখন আমাদের একটা স্বপ্ন ছিল যে দেশ স্বাধীন হলে আমরা শ্রমিক কৃষক মেহনতি মানুষ সুখী শান্তিতে থাকতে পারি। কিন্তু আজকে স্বাধীন ৫৪ বছর পরে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে দেশ স্বাধীন হলেও দেশের শ্রমিক কৃষক মজদুর তাদের এখনো জীবনের সাথে তারা বর্তমানে খুবই মানবতার অবস্থার মধ্যে রয়েছে। যদিও আমাদের দেশের শ্রমিকের সংখ্যা বেড়েছে, সরকারি তথ্য অনুযায়ী এখন দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি হচ্ছে শ্রমজীবী মানুষ। পরিসংখ্যান বলছে দেশে এখন এই মুহূর্তে ৭,৫৩ লক্ষ শ্রমজীবী মানুষ, যাদের বয়স ১৮ থেকে ৬০, যারা সবাই ভোটার। কিন্তু এই বিরাট জনশক্তিকে কাজে লাগাবার মতো দেশের সরকারের কোনো নীতিমালা বা কোনো উদ্যোগ নেই। গত বছর বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে এই চেতনা লাভ করেছিল। মাত্র কিছুদিনের মধ্যেই সেই চেতনা রং বিবর্ণ হয়ে গেছে। এখন মানুষ বলতে শুরু করেছিলেন যে আগেই তো ভালো ছিল। যাই হোক, আমি মনে করি যে বাংলাদেশে এই বিপুল জনশক্তিকে দক্ষ করে যদি আমরা কাজে লাগাতে পারি দেশের ভেতরে দেশের বাইরে, তাহলে বাংলাদেশ উন্নত জাতিকে উন্নত বাংলাদেশে করে দেওয়া অসম্ভব। কারণ আমাদের ৭,৫৮ লক্ষ শ্রমশক্তি, যাদের বয়স ১৮ থেকে ৬০, পৃথিবীর অনেক দেশে এই জনসংখ্যা নেই। ফলে আমরা এই জনশক্তিকে দক্ষ করে দেশে বিদেশে কাজে লাগিয়ে আমরা দেশটাকে উন্নতি করতে পারি। এর জন্য সরকারি নীতি সহায়তা দরকার, সরকারি কর্মকর্তা দরকার। আমাদের দুর্ভাগ্য, কোনো সরকারই এ ব্যাপারে মনোযোগী হয়নি। আমাদের সরকারগুলো, আমাদের অভিজ্ঞতা হচ্ছে যারা ক্ষমতায় যান তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে এবং এই টিকে থাকার মধ্যে দিয়ে লুটপাট এবং তাদের নিজেদের বলয়ের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে। সাধারণ মানুষ কখনই এই সরকারের এজেন্ডায় থাকে না। ভেবেছিলাম যে বর্তমান অর্থনৈতিক সরকার এটা কোনো রাজনৈতিক দলের সরকার না, এরা মানুষের কল্যাণে কিছু কাজ করবেন, কিন্তু তারা যা বলছে এবং করছে যার কোনো মিল নেই। এতে করে মানুষের সাথে হতাশা আরো বেড়ে গেছে। ফলে আমি মনে করি এই মুহূর্তে শ্রমিকদের যে প্রধান সংকট হচ্ছে তাদের আয় কমে গেছে, আয়ের সাথে ব্যয় বাধা দিতে পারছে না। ফলে সরকারের উচিত কি করে শ্রমজীবী মানুষের আয় বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ এবং নীতি সহায়তা দেওয়া দরকার। আমি মনে করি যে আমাদের এই শ্রমশক্তি বেশিরভাগই হচ্ছে শ্রম আইনের বাইরে। মাত্র ১০ ভাগ শ্রমিক হচ্ছে শ্রম আইনের সুরক্ষা পায়, ৯০ ভাগ শ্রমিক শ্রম আইনের সুরক্ষা পায় না। শ্রম সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছেন সেখানে বলা হচ্ছে যারা মজুরির ভিত্তিতে কাজ করে তার সকলেই শ্রমিক, প্রাতিষ্ঠানিক হোক আর অপ্রাতিষ্ঠানিক খাতে হোক, তারা সকলেই শ্রমিক। আমি মনে করি এটা খুবই সঠিক কথা, কারণ যার একমাত্র জীবিকার উপায় হচ্ছে শ্রম, সে তো শ্রমিকই বটে। তাহলে এই শ্রমিকদেরকে এই শ্রমকে স্বীকৃতি দিয়ে এদেরকে কাজে লাগানো কীভাবে যায়, এতে করে দেশে জিডিপি বাড়বে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। আমরা সম্প্রতি জেনেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র গার্মেন্টস সেক্টরে ৩৫% ট্যারিফ আরোপ করছে এবং
15%, সব মিলিয়ে 50% ট্যারিফ পড়ে যাবে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে উৎপাদন করতে গেলে। এই বিষয়টাতে আপনার কি অভিমত এবং সরকারের দুর্বলতা কোথায়? আমরাও জানি এই বিষয়টা, আমরাও জেনেছি এবং আমাদের উদ্যোগের কথা বারবার সরকারকে বলেছি এবং মালিকদেরকে বলেছি যে একই সময় এই বিষয়টা দুই সরকারের মধ্যে, ইউএস গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্টের দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়ে একটা সমঝোতা আনা দরকার। কারণ বাংলাদেশের রপ্তানি প্রায় 84% নির্ভর করে তৈরি পোশাক শিল্প। এটা দেশের অর্থনীতি রক্ত সঞ্চালন করে এই বৈদেশিক মুদ্রাটা। তবে এখানে যদি কোনো রকম ধস নামে আমাদের অর্থনীতি ধস নামে, এবং এখানে যদি ধস নামে তাহলে আমাদের কর্মসংস্থানের ধস নামে। ফলে সব দিক বিবেচনা করে এটা দ্রুত সমাধান করা দরকার। আমরা লক্ষ্য করলাম সরকারের একটা প্রতিনিধি দল অলরেডি ওয়াশিংটনে আছেন, তারা আলোচনা করছেন এবং আমি ব্যক্তিগতভাবে আশা করি যে এই আলোচনার মধ্যে দিয়ে কিছুটা হলেও আমরা এই সমস্যার সমাধান করতে পারব। আমরা জানি যে আপনি দীর্ঘদিন যাবৎ অভিবাসী শ্রমিক এবং গৃহ শ্রমিকদের নিয়েও কাজ করছেন। গৃহ শ্রমিকদের শ্রম আইনে এখনো অন্তর্ভুক্ত করা হয়, এই বিষয়ে শ্রম কমিশনে কি কোনো প্রস্তাবনা আপনাদের আছে? হ্যাঁ, আমি বাংলাদেশের প্রথম গৃহ শ্রমিকদের নিয়ে কথা বলি, তাদের অধিকার নিয়ে। সেটা 2000 সালে। আজকে আমার গৃহ শ্রমিকদের আন্দোলনের 25 বছর করছে। ইতিমধ্যে অসংখ্য কাজ হয়েছে। আমি আশা করছি, গতকালকেও একটা মিটিং এ সমস্যা বলেছি যে আপনাদের তো অর্ডার করেছি আমি বারবার যে এবার গৃহ শ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্তির যে নিষেধাজ্ঞা ছিল সেটা প্রত্যাহার হবে এবং এদেরকে আইনের মধ্যে আনা হবে। আমরা শ্রম সচিবের কথা আশ্বাস করতে চাই যে তিনি যে কথাটা বলেছেন এটা প্রতিফলন হবে আগামী দিনে। কারণ এটা এমন একটি গুরুত্বপূর্ণ কাজ আমাদের নাগরিক জীবনে। যদি এইরা খারাপ থাকে তাহলে আমাদের নাগরিক জীবন খারাপ হয়ে যাবে। ফলে নাগরিক জীবনকে সুষ্ঠু পরিচালনার জন্য গৃহ শ্রমিকদেরকে শ্রমে অধীনে এনে তার মর্যাদা, তার অধিকার এবং তার নিরাপত্তা নিশ্চিত করা খুবই জরুরি। আমি আশা করছি আগামী যে সংস্কার হচ্ছে তার মধ্যে গৃহ শ্রমিকরা অন্তর্ভুক্ত হবে। অভিবাসী শ্রমিকরা আমাদের দেহের রক্ত সঞ্চালন সহযোগিতা করছে, আমাদের অর্থনৈতিক রক্ত সহযোগিতা করছে। তারা যে বিদেশি মুদ্রাটা বাংলাদেশে পাঠান সেটাই বাংলাদেশ ব্যাংকে জমা হয়, এটাই রিজার্ভ আমাদের তৈরি করে। ফলে এই অভিবাসীরা আমাদের শ্রম আইনি নাই, কোথাও নাই, তাদের অধিকার নেই। ফলে অভিবাসী মন্ত্রণালয়ের একটা আইন আছে।